এইসব তো হলো। এবার এবার তাহলে কি হবে? এবার কি ওই বড় বৌদি আর দীক্ষা নাচবে? এই জানো তো মা, মানে এই অপুর কথাতেই কিন্তু বড় বৌদি আর তোমার মেজ বউ নৃত্য পরিবেশন করছে। মানে অপু বলেছিল যে বাড়ির লক্ষ্মীরা যদি সরস্বতী হয়ে উঠতে চায় তাহলে কি মা দুর্গা রাগ করবেন? মা, আমি কিন্তু নাচ করতেই চাইনি, ওরা আমাকে জোর করলো, জোর করে আমাকে নাচ করতে বলছে। কি বাবা, কি মিথ্যে কথা বলেনি? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমরা নাচটা দেখি। এবার রবি ঠাকুরের গানে নৃত্য পরিবেশন করবে আমাদের বাড়ির বড় বৌদি তিথি মুখার্জি এবং মেজ বৌদি দীক্ষা মুখার্জি। सजनी सजनी राधिकारो देखया बहु चाहिया मृदुल गमन श्यामया मृदुल गान गाहिया सजनी सजनी राधिकारो देखया बहु चाहिया। বলেছে তুমি পারো না বড় বৌদি? এ বাড়িতে কি কেউ কখনো খোঁজ রেখেছে যে তুমি যে হাতে খুন্তি নাড়ো সেই হাতে নাচের মুদ্রা ফুটে ওঠে কিনা? যে পায়ে তুমি সারা সংসার সামলাও, ওপর নিচ করো, সেই পায়েও নাচের ছন্দ জেগে ওঠে কিনা? सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर राग कुंज गगन छाओ रे मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका गाथ युवती गाथ जाति गाथ बकुल मालिका। দারুণ হয়েছে বড় বৌদি, দারুণ হয়েছে, সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে। না মানে দুজনের নাচই আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তবে আমার কিন্তু বড় বৌদির নাচ বেশি ভালো লেগেছে। তোর ওরকম মাগুন ধরানোর চোখ দিয়ে তাকাচ্ছ কেন? তো ঠিকই তো বলেছি, তুই তো মাঝের নাচটা ভুলে গেছিলে। না না, মেজ বৌদির নাচও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ও অনেকটা ইয়ে হয়ে গেছে। আমি রোজ বলি যে আমার সাথে চলো মর্নিং ওয়াকে, যাবে না, বেলা অব্দি পড়ে পড়ে ঘুমোবে। এবার গেলে তো স্টেপটা ভুলে। আরে না না মেজদা ভাই, আসলে কি বলতো, মেজ বৌদির না অনেকদিন প্র্যাকটিস নেই, সেই জন্য হয়তো। দরজা বন্ধ করে কি প্র্যাকটিস করলো কে জানে, হেরে গেলে তো। আরে বাবা মেজদা ভাই, বড় বৌদি মেজ বৌদি দুজনে খুব ভালো নাচ করেছে। আরে
ঘরোয়া অনুষ্ঠান, এখানে হাত জিতের কি আছে? কি হলো অনামিকা, তুমি বিবাহিতা তাই তো? না মানে হ্যাঁ, না আসলে আমি না একটা থিয়েটার দলের নাটক করি, তাই আর আমি ওখান থেকে ডিরেক্ট এখানে আসছি, তাই এই মেকআপ টেকআপ তোলার না আমি একদম সময় পাইনি রাহুল। ও আচ্ছা আচ্ছা, এই তুমি নাটক করো, ওয়াও! এই জানো তো আমারও না ছোটবেলা থেকে নাটক করার দারুণ ইচ্ছা ছিল। তা কি নাম ওই তোমার নাটকের? নাটকের নাম হ্যাঁ, নাটকের নাম দীপুবাবুর কাণ্ড কারখানা। আর ওখানে আমি দীপুবাবুর বউ মানে অপুর ক্যারেক্টারটা প্লে করছি। রাহুল বলছি, তুমি তো একদিন আসতে পারো আমাদের নাটক দেখতে, তাই না? হ্যাঁ শিওর, অবশ্যই যাবো, কেন যাবো না। জানো তো রাহুল, ওই নাটকে আমি যে পাঠটা করছি মানে অপু ক্যারাটেও জানে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ গো, তুমি দেখবে, আমি তোমায় একটু পাঠ করে দেখাই। আমি চোর অপবাদ নিয়ে আমার গাঁয়ে ফিরে এলাম। ওখানে একটা বিয়ে করেছিলাম, ওই সময় বউটা ছেলে হতে গিয়ে মারা গেল, কিন্তু তাতেও আমার কিছু যায় আসে না। ছেলেটা জন্মালো, বড় হচ্ছে, তার দিকে আমার ভ্রুক্ষেপ নেই, বিরক্তি। ছোট দাদা বউর কোলটা খালি হয়ে গেল, তাকে বাপ ডাকার কেউ রইল না, আর আমার ছেলে বড় হচ্ছে, তাতে আমার কি বা এসে যায়। হঠাৎ একদিন দেখি যে সেই ছেলে টলমলো পায় ওই রকম করে চৌকাট টপকাতে শিখছে, ওই রকম করে পিসিকে পিচি বলছে, দেখে আমি আটকে উঠলাম। মনে হলো এই তো সেই খোকাবাবু। তার মানে খোকাবাবু কোথাও যায়নি, খোকাবাবু ফিরে এসেছে আমার কাছে। তার মানে এ আমার নয়, এ আসলে ছোট দাদা বাবুর সন্তান, বড় ধন, আমার কাছে গচ্ছিত। সেই দিন থেকে আমি ওকে নিজের ছেলে বলে মনে করতে আর পারলাম না। আমি তখন ও খোকাবাবু, ও পরের ধন। তার জন্য আমি আমার জোত জমি, আমার ভিটে মাটি সব বিক্রি বাটা করে বন্ধক দিয়ে খোকাবাবুকে বড় মানুষের ছেলের মতো কলকাতায় মানুষ করতে লাগলাম। আর ও যখন আমায় বাবা বলে ডাকতো, আমি তখন যেন দুটো হাত কানের মধ্যে দিয়ে বলতাম, না, আমাকে বাবা বলে ডেকো না, আমি তোমার ভৃত্য রায়চরণ। মুখে বলতাম না, কিন্তু ভাবখানা ছিল তাই যাতে ও পরে কখনো সন্দেহ না করে। তারপর একদিন খবর পেলাম বারাসাতে ছোট দাদাবাবুরা বাড়ি করে আছেন, আর এই ছেলে তখন বড় হয়েছে, বেশ পড়াশুনো শিখেছে, জ্ঞানগম্যী হয়েছে, আর ওকে আমার ছেলে বলে একদম মনে হয় না। আমি তখন সেই ছেলের হাত ধরে ছুটে গেলাম বারাসাতে, গিয়ে বৌদিমণির পায়ের কাছে ওকে রেখে বললাম, বৌদিমণি আমি বৌদিমণি আমায় চিনবে কি করে? আমার মাথায় তখন পাকা চুল, গালে বলি রেখা, বটের ঝুড়ির মতো চামড়াগুলো ঝুলে ঝুলে পড়েছে। তখন আমি বললাম, আমি রায়চরণ। লাগলো? তুমি আমাকে মারলে অনামিকা? খুব লাগলো তাই না? আমার তো ইচ্ছে করছে তোমায় চড় মারতে মারতে আমি শেষ করে দিই। মেঘার চোখ থেকে ঠিক তুমি যত ফোঁটা জল বের করেছো, ঠিক ততগুলো চড় আমি তোমাকে মারি। মেঘা? কে মেঘা? কে মেঘা? মেঘাকে চিনতে পারছো না তাই না? না, আমি মেঘাকে মেঘাকে চিনি না, সত্যি চিনি না। একদম মিথ্যে কথা বলবে না রাহুল। তুমি মেঘা মুখার্জিকে চেনো না? যাকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকার গয়না হাতিয়ে তো সেই মেঘা মুখার্জিকে তুমি চেনো না? গয়নাগুলো ফেরত দাও বলে দিচ্ছি। ওকে, নাও আই গট ইট। তার মানে ওই ভীতু মেঘা রানী তোমাকে এখানে পাঠিয়েছে গয়নাগুলো উদ্ধার করতে। আমি অপু গোয়েন্দা, মেঘার ছোট বৌদি ভাই। ইয়েস, রিয়েলি। গয়নাগুলো ফেরত দাও কিন্তু, নাহলে আমি পুলিশ ডাকবো। গয়নাগুলো তুমি দেবো না। যাও ডাকো পুলিশকে।
ডাকো। আমি যখন এখানে এসেছি তখন গয়নাগুলো আমি খুঁজে নিয়েই যাব। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তোমাকে একটা ক্লু দিই, এই ঘরের মধ্যেই আছে গয়নাগুলো, তুমি পাও, খুঁজে নাও, খুঁজে নাও। হ্যাঁ, খুঁজে নেবই তো, দেখতে আমি কি করতে পারি। তুমি জানো না রাহুল আমি কি কি করতে পারি। আর তুমিও ঠিক জানো না আমি কি কি করতে পারি। না, দুটি নবযুবকে মিলে আমাকে আর ঘরে তিষ্ঠতে দিলে না দেখছি। একটি তো গিয়ে চোরের মতো আমার ঘরের মধ্যে হাতড়ে বেড়াচ্ছিলেন, ধরা পড়ে ভালো রকম জবাবদিহি করতে পারলে না, শেষকালে আমাকে নিয়ে পড়লো। তার খানিক বাদেই দেখি দ্বিতীয় ব্যক্তিটি গিয়ে ঘরের বইগুলো নিয়ে উল্টে পাল্টে নিরীক্ষণ করছে। তফাৎ থেকে দেখেই পালিয়ে এসেছি। বেশ মনের মতো করে চিঠিখানি যে লিখবো এরা তা আর দিলে না। আহা, চমৎকার জ্যোৎস্না হয়েছে। এই যে অক্ষয় বাবু। এই রে, একটা ডাকাত ঘরের মধ্যে আর একটা ডাকাত পথের ধারে। হ্যাঁ প্রিয়ে, তোমার ধ্যান থেকে যারা আমার মনকে বিক্ষিপ্ত করছে তারা মেনকা, উর্বশী, রম্ভা হলে আমার কোনো খেদ ছিল না। মনের মতো ধ্যানভঙ্গ অক্ষয়ের অদৃষ্টে নেই। কলিকালে ইন্দ্রদেবের বয়স বেশি হয়ে বেরসিক হয়ে উঠেছে। এই যে অক্ষয় বাবু, আপনাকেই খুঁজছিল। হায় হতভাগ্য, এমন রাত্রি কি আমাকে খোঁজ করে বেরাবার জন্যই হয়েছিল? এমন রাতে আপনি কি করতে বেরিয়েছিলেন অক্ষয় বাবু? চক্ষু পরে মৃগাঙ্কির চিত্রখানি ভাসে, রজনীও নাহি যায়, নিদ্রাও না আসে। অক্ষয়বাবুর অবস্থা আমি জানি মশাই। তুই কে? আমি রসিকচন্দ্র। দুই দিকে দুই যুবককে আশ্রয় করে যৌবন সাগরে ভাসমান। এ বয়সে যৌবন সহ্য হবে না রসিকদা। যৌবনটা কোন বয়সে যে সহ্য হয় তা তো জানি নে, ওটা অসহ্য ব্যাপার। শ্রীশবাবু, আপনার কিরকম বোধ হচ্ছে? এখনো সম্পূর্ণ বোধ করতে পারিনি। আমার মতো পরিণত বয়সের জন্য অপেক্ষা করছেন বুঝি? অক্ষয়দা, আজ তোমাকে বড় অন্যমনস্ক দেখাচ্ছে। তুমি তো অন্যমনস্ক দেখবেই, মনটা ঠিক তোমার দিকে নেই। বিপিনবাবু, তুমি আমাকে খুঁজছিলে বললে বটে, কিন্তু খুব যে জরুরি দরকার আছে বলে বোধ হচ্ছে না। অতএব আমি এখন বিদায় হই, একটু বিশেষ কাজ আছে। বিরহী চিঠি লিখতে চললো। অক্ষয় বাবু আছেন বেশ। হ্যাঁ রসিক বাবু, ওর স্ত্রী বুঝি বড় বোন, তার নাম পুরোবালা। কি নাম বললেন? পুরোবালা। তিনি বুঝি সবচেয়ে বড়? সব ছোটটির নাম নীরবালা। আর নিপোবালা কোনটি? তিনি নীরবালার বড়। ও, তাহলে নিপোবালাই হলেন মেজো, আর নীরবালা ছোট, আর পুরোবালার ছোট নিপোবালা, তার ছোট হচ্ছে নীরবালা। এরা তো নাম জপ করতে শুরু করে দিয়েছে। আমার মুশকিল, আর তো হিম সহ্য হবে না। এবার পালানোর পথ ধরা যাক। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজ এই কবিগুরুর জন্মদিনে আমরা তার রচিত চিরকুমার সভা উপস্থাপন করলাম। আর আমি হলাম গিয়ে শ্রীশ, আর আমি রসিক, আমি বিপিন, আর আমি অক্ষয়। চলো হ্যাঁ বিক্রম, আমার স্ত্রী অপর্ণা ওই রাহুলের আস্তানায় গেছে। বলছিলাম যে তোর পুলিশের লোকজন ওখানে আছে তো, তাই না? কি কি বলছিস কি তুই? তোদের পুলিশের কোনো লোকজন ওখানে নেই? হ্যাঁ তাই তো, তুই তো বলেছিলি যে বেরোনোর আগে একবার তোকে জানাতে। খুব ভুল হয়ে গেছে, খুব বড় একটা ভুল হয়ে গেছে রে। না না শোন শোন, আমি এখন ছাড়ছি, ঠিক আছে? আমি যাই, অপুর কোনো বিপদ হয়ে গেলে। মাই গড, তুই এক কাজ কর, তুই তোদের পুলিশের সমস্ত লোকজন নিয়ে ওখানে আয়। আমি যাচ্ছি, ঠিক আছে? আমি ছাড়লাম। অপু কোথায় গেল?
আর এই যে ও বললো কত কিছুর ব্যবস্থা করবে, সিঙ্গাড়া, মিষ্টি, ক্ষীরকদম, জিলিপি, সেগুলো কি হলো সব? এ বাবা, আমি জানি অপু কোথায় গেছে। কোথায় গেছে? অপু অভিযানে গেছে। তোমাকে আজ আমার কাছেই আত্মসমর্পণ করতে হবে। কখনো হ্যাঁ, কখনো হ্যাঁ 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 হ্যাঁ, কখনো হ্যাঁ। বিশেষ করে আমি এরকম সুন্দরী মেয়ে না অনেকদিন দেখিনি, অনেক। আমার কাছে এসো, এসো, আমি একটু আদর করি তোমাকে। কি জামাই বাবু, কি আমি কি বলেছিলাম আপনাকে? আমি বলেছিলাম না গয়নাগুলো বাড়ির কেউ চুরি করেছে। মেঘা কোথায়? মেঘাকে এক্ষুনি ডাকো। মেঘা, এই মেঘা, মেঘা। শেষদা ভাই ওই ঘরে আমাকে ডাকছে কেন? এইভাবে কেন ডাকছে আমার নাম ধরে? তাহলে কি ওরা সবকিছু জেনে গেল? না না, এইভাবে আমি ভয় ভয় বাঁচতে পারবো না। এর থেকে তো আমার মরে গেলেই ভালো হতো। দিদি ভাই, কি হয়েছে তোর? আমার খুব ভয় করছে রে বর্ষা। তুই শুনতে পাচ্ছিস শেষদা ভাই কিভাবে আমার নাম ধরে ডাকছে? মেঘা, ডাকছে কিভাবে? এই মেঘা। আচ্ছা, ওরা কি তাহলে আমার গয়না চুরির কথা জানতে পেরে গেছে? দেখ দিদি ভাই, এত চিন্তা করিস না। ছোট বৌদি তো গেছে। ছোট বৌদি যখন গেছে তখন দেখবি ওই রাহুলের কাছ থেকে ঠিক গয়নাগুলো উদ্ধার করে নিয়ে আসবে। তুই দেখে নিস। তুই প্লিজ এভাবে কান্নাকাটি করিস না। কখন আসবে ছোট বৌদিমার সমস্ত গয়না? তার আগে যদি আমি সমস্যা মিলিয়ে দাম দেবো, আমি কি করবো? কি বলবো আমি সবাইকে? তুমি আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এভাবে আমার পক্ষে এভাবে বেঁচে থাকা সম্ভব না আমার পক্ষে। তোরা কেন সেদিন আমাকে মরে যেতে দিলি না? কেন? মেঘা, কি আজে বাজে কথা বলছো মেঘা? সত্যিই তো বলছি বড় বৌদি, সত্যি কথাই তো বলছি আমি। জেঠিমণি কি আমাকে ছেড়ে কথা বলবে? আর আমাকে বললে বলুক, আমার মা বাবাকেও তো অপমান করবে বলো। সেটা আমি কি করে সহ্য করবো? মেঘা এভাবে কান্নাকাটি করো না গো। আচ্ছা বেশ বেশ, অপুকে ফিরতে দাও, আমি নিশ্চিত ও ঠিক সামনে নেবে গো, ও ঠিক সামনে নেবে। আমি তো তখন থেকে দিদিভাইকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। ছোট বৌদি ভাই যখন গেছে, ছোট বৌদি সবটা সামলে নেবে। এমনি তার অনুষ্ঠানের মাঝখান থেকে ছোট বৌদি চলে যায়নি। আর ছোটদা ভাইয়া তো গেছে ছোট বৌদির সাথে। তুই দেখবি ওই রাহুল নামের শয়তানটার কাছ থেকে ঠিক গয়না আদায় করবে। ওই রাহুলকে ঠিক সাহায্য করবে ছোট বৌদি। মেঘা ডাকলেই কি মেঘা আসবে? ও বাড়ির কোন কোনায় ঘাপটি মেরে বসে আছে, অপু ওকে কোথায় লুকিয়ে রেখেছে তার কোনো ঠিকানা আছে? বাবা, এই সব কিছু অপুর আন্ডারে হয়েছে, অপুর বুদ্ধিতে হচ্ছে। সবকিছু অপু ম্যানেজ করছে। তো এখনো তোমরা বুঝতে পারছো না? চিঠির ভাষা শুনে বুঝতে পেলে না? এই সব কিছুর পেছনে অপু আছে। অপু এই ঘটনার ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং মাস্টার। তো ভাবতেই লজ্জা করছে। মেঘা যদি আর মারা যেত তাহলে কি হতো? থানা, পুলিশ, কি লজ্জা, কি লজ্জা। চুপ করো জ্যোতিকা, চুপ করো, দয়া করে চুপ করো। আর যদি মেঘাটা আমার কুকুর মতো কিছু একটা করে বসতো তাহলে? তাহলে আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু।
না না, এ কথা তুমি বলো না, এ কথা তুমি বলো না। ওই ঘটনা আমার বাড়িতে আর ঘটতে দেবো না, কখনো ঘটতে দেবো না, কখনো না। সব অপুর দোষ। আমি এমন শাস্তি দেব না। না বলা না, এক পক্ষ শুনে তো বিচার করা তোমার ধাতে সয় না। তুমি তো দুপক্ষের কথা শুনে বিচার করার মানুষ। তাহলে এক পক্ষের কথা শুনে আজ বিচার করতে চাইছো কেন? কেন শাস্তি দিতে চাইছো? আগে দীপু অপুকে ফিরতে দাও, তাদের কথা শোনো, তারপর তুমি যে শাস্তি দেবে তারা মাথা পেতে নেবে। তা ভুলটা কি বলেছে তোর মেজ বৌদি? হ্যাঁ, সব জানতা বুঝি তোর এই বউ, এই মেয়েটা। তা হ্যাঁ গো, তুমি বাড়ির বড়দের এইসব কথাগুলো জানাওনি কেন? তবে আর কি, নিজেকে খুব বড় বুনো ভাবে তো। কি ভেবেছিলে তুমি? তুমি একা হাতে এই সমস্যার সমাধান করে ফেলবে? কি আশ্চর্য, সত্যি সত্যি তো উপমা একা হাতে সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছে। বাবা তুমি প্লিজ না ওদেরকে এইভাবে লাই দিও না, আর আশকারা দিও না। তোমার লাই পেয়ে না দেখবে দুই বোনে মিলে একদিন দায়িত্ব নিয়ে আমাদের পরিবারটাকে একবার লাঠি তুলে দেবে। লাঠি তুলে দেবে কি? লাঠি তুলে দিয়েছে। ইতিমধ্যে সাপের 5 পা দেখেছে মেয়েটা। আর নতুন করে কি সাপের 5 পা দেখবে না শুনুন? এই মেয়ের তো শুরু থেকেই অনেকগুলো করে পা। এখন আবার বিয়ের পরে দীপুর লাইফ পেয়ে ওই পাগুলো দিনকে দিন লম্বা হয়ে যাচ্ছে। কই দেখি, কই দে তো, হাইট একটু বাড়েনি, ও তো সেই একই হয়েছে। এই তুমি চুপ করবে? মেজদা ভাই, আমার তোকে দেখে না অবাক লাগে যে তুই এই বুদ্ধি নিয়ে কি করে থিয়েটার করিস বলতো? একটা মেয়ে কাউকে কিছু না বলে গুন্ডাদের ডেরে একা একা চলে যাবে? এইভাবে একা একা ওই জায়গায় কেউ যায়? হ্যাঁ, যদি গুন্ডাটা ওর কোনো ক্ষতি করে দিত, যদি কোনো আরো বিপদে পড়তো, আন্টিবান, আপনি আমার জন্য চিন্তা করছেন? আমার কথা ভাবছেন আপনি? আমার ক্ষতির কথা? আরে অবলা যতই কড়া খাতের মানুষ হোক না কেন, আসলে তো মা, তোদের মা। মা হয়ে সন্তানদের জন্য চিন্তা হবে না? হ্যাঁ, হবেই তো। বয়ে গেছে, বয়ে গেছে এই মেয়েটার কথা ভাবতে। আমি মোটেই মেয়েটার কথা ভাবছি না। হ্যাঁ, আমি আমার ছেলের কথা ভাবছি। আমার ছেলের যদি কোনো বিপদ হয়ে যায়, যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি সেই কথাই ভাবছি। হ্যাঁ, বুঝতে পেরেছি অবলা, বুঝতে পেরেছি। আমার থেকে তোমার বোনকে কে বেশি চেনে বলো তো? হ্যাঁ, আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি জামাই বাবু, এই ফল কিন্তু আপনাকে ভুগতে হবে। এই তুমি মাঝখানে কথা বলো না তো। অপু দীপু ফিরে এসেছে, কি কাণ্ড ওরা ঘটিয়ে এসেছে, আমি ওদের মুখ থেকেই শুনতে চাই। যাক বাবা, অপু দীপু ফিরে এসেছে। আর আর গয়না, গয়নাকে ওরা ফিরিয়ে আনতে পেরেছে। অপু, তুমি গল্পটা খুলে একদম বলো তো কি হয়েছে। মানে আমার তো না এই গল্পটা শুনেই মনে হচ্ছে এটা বেশ রোমহর্ষক নাটকের স্ক্রিপ্ট হতে পারে। আর তোমরা কিন্তু কেউ মাঝখানে কথা বলো না, তাহলে ওই গল্পের খেই হারিয়ে যাবে। তুমি বলো বলো অপু, বলো। এই তুই চুপ কর তো, একটু চুপ কর। খালি অকাজের কথা বলিস, সব সময় খালি নাটক নাটক নাটক। একদম চুপ কর। হ্যাঁ সত্যিই তো, সারাক্ষণ খালি নাটক নিয়ে পড়ে থাকিস কেন? চুপ করে থাকতে পারিস না? হ্যাঁ বল 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 বল। না না না, আজকে তোমরা কথা ঘোরাতে পারবে না, কিছুতেই আমাকে তোমরা বোঝাতে পারবে না। আজকে আমার সব প্রশ্নের উত্তর এই অপুকে দিতে হবে, অপুকেই। হ্যাঁ,
মা আমি না, তোমার কোনো কথা আমি শুনবো না, কোনো কথা বলবে না তুমি। আজকে ও বলবে, আমার সব প্রশ্নের উত্তর ও দেবে। কি হলো? এই যে মেয়ে, বলো, তুমি আমাকে কিছু জানাওনি কেন? বলো। কি হলো, চুপ করে আছো কেন? মেঘা যে এত বড় একটা অন্যায় করলো সেটা তুমি আমাকে এসে বললে না কেন? কেন বললে না বলো, বলো। আন্টিমান, আমি আপনার কথা ভেবে মেঘার কথাগুলো আপনাকে জানাইনি, কারণ আপনি যদি এগুলো জানতে পারতেন আপনার খুব কষ্ট হতো, আর আর আপনি মেঘার উপর খুব খুব রেগে যেতেন। বারে, রেগে যাওয়ার মতন কাজ করলে রেগে যাবে না? তাই বলে তুমি মেঘার এত বড় একটা অন্যায় চেপে যাবে, কাউকে কিচ্ছু বলবে না? আন্টি তো মেঘা ভুল করেছে, কোনো খুন করেনি। অপু, মেঘা এত বড় একটা ভুল করলো কি করে? বয়সের দোষে মেজো বৌদি, মেঘার যা বয়স তাতে সেই বয়সের ছেলে মেয়েরা এরকম ভুল করেই থাকে। এই মা, ওই অপুর কবিতাটা হবে না? না, আর কারুর কবিতা হবে না মেজো খোকা, কারুর কবিতা হবে না। বললাম না সবাইকে ঘরে যেতে, সবাই ঘরে যাও, আমি মেঘার সাথে কথা বলতে যাচ্ছি। এত চেষ্টা করেও কেস খাওয়াতে পারলাম না, ভাল লাগে না। তোমার কি হলো? ওগো, তুমি রেগে গেলে নাকি? বুঝছো না, আমার সব গয়নাগুলো ধরার দরকার নেই। গয়নাগুলো ঠিকঠাক মতন আছে কিনা কে জানে, তারপরে গয়নাগুলো নিয়ে আমি চোর বদনাম পাই আর কি। বাবা, এইসব ঝামেলায় পড়ে আমার কোনো দরকার নেই। উফ, মা মেঘার ঘরে গেছে, আমিও যাই, আমিও গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। অপুমা, বলছিলাম যে তুই যে রবীন্দ্রনাথের কবিতাটা শোনাবি বলে তৈরি করে রেখেছিলি, সেই কবিতাটা আমার শোনাবি না? হ্যাঁ বাবা, আমি তো একটা রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছিলাম, কিন্তু এখন শোনাবো না গো। আন্টিমান মেঘার ঘরে গেছে, যদি মেঘাকে রেখে গিয়ে খুব বকাবকি করে তখন। না না, আমি বরং যাই, বুঝলে? না না, আপনার ওই ঘরে যাওয়ার কোনো দরকার নেই। এখন মা আপনার উপর রেগে আছে, আর মা ওই ঘরে গেছে, আপনি যাবেন না, আমি যাচ্ছি। দেবু, তুই তোর মাকে এখনো চিনলি না। তোর কি মনে হলো তোর মাকে দেখে যে অপুর উপর রেগে আছে? না না, অপুর ওপর অবলার রেগে নেই, একেবারেই রেগে নেই। এইভাবে একা একা ওই জায়গায় কেউ যায়? হ্যাঁ, যদি গুন্ডাটা ওর কোনো ক্ষতি করে দিত? তুমি ঠিক বলেছো বাবা, আজ আমি আন্টিমানের চোখে আমার জন্য রাগ বা ঘৃণা দেখিনি, আমার জন্য চিন্তা দেখেছি, আমার জন্য ভালোবাসা দেখেছি। মেঘা, কি হলো? চোখ নামিয়ে নিলি যে? তার মানে তুই জানি যে তুই এমন একটা অন্যায় করেছিস যে জেঠিমণির চোখে চোখ দিয়ে কথা বলতে পারবি না, তাই তো? ছি 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 ছি, বাড়ির মান সম্মান সব একদম ধুলোয় মিশিয়ে দিবি, আর এখন মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছিস, তাই তো? চোখ তোল মেঘা, চোখ তুলে আমার দিকে তাকিয়ে কথা বল। মেঘা, চোখ তোল। এবার বল, তোকে মানুষ করতে গিয়ে, তোকে শিক্ষা দিতে গিয়ে আমি কি এমন ভুল করেছি যে এত বড় অন্যায় কাজটা তুই করতে পারলি, এত বড় নোংরা কাজটা তুই করতে পারলি? হ্যাঁ, আমি তো খুব খারাপ,
জেঠিমণি সারাক্ষণ শাসন করে, জেঠিমণি খুব খারাপ। তোর বাবা মায়েরও হয়তো অপছন্দ যে তাদের মেয়েকে আমি নিজের মেয়ের মতো মনে করে শাসন করি, তাই তো? তাহলে তোর বাপ মাকে ডাকি, ডেকে বলি যে আমার শাসন যখন তোমাদের অপছন্দ ছিল, তাহলে নিজের মেয়েগুলোকে কেমন মানুষ করেছো? হ্যাঁ, মানুষ করতে পারোনি, শাসন করতে পারোনি? বাবাকে ডেকে বলি আমি কিছু করিনি জেঠিমণি। এই তুই চুপ কর, আজকে করিস নি কাল করবি, এই দুদিন বাদে দিদির পথ অনুসরণ করবি, একদম চুপ কর। ছি 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 ছি, এতটা শিক্ষা পেয়ে কি করলি? বাড়ির গয়না চুরি করলি? হ্যাঁ, ছি, মানুষ চিনতে শিখলি না? হ্যাঁ, মা আসলে মেঘা তো এখনো ছোট, তাই খারাপ মানুষ চিনতে পারিনি মা। এই বড় বৌমা, তুমি একটু চুপ করো তো বাবু, একটু চুপ করো, তুমি আর কথা বলো না। চাই আমার মাথাটা একদম হেঁট হয়ে গেল, বাড়ির মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। ছি। আরে বর্ষা, এতগুলো যে ঘটনা ঘটে গেল, একবার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলি না? হ্যাঁ, তোরা গিয়ে জানালি ওই দুদিনের আসা মেয়েটাকে? হ্যাঁ, থানা পুলিশ হয়ে গেল, গয়না চুরি হয়ে গেল, বাড়ি থেকে তো হই হই রই রই হয়ে গেল, আর সব কথা গিয়ে জানালি অপুকে? কেন রে? হ্যাঁ, আমরা কি তোদের পর? আমাদেরকে বললি না কেন? কেন বললি না বল, আমাদেরকে কেন বললি না?